স্বাগতম, নমস্কার। আজ সন্ধ্যায় এমন একটি অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে উপস্থিত হচ্ছি যা ধরুন সারা পশ্চিমবঙ্গ তো বটেই, বিভিন্ন জায়গায় যারা বাঙালি রয়েছেন তাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি শিক্ষার অনুষ্ঠান। এবং শিক্ষার অনুষ্ঠান বলতে আমরা সিটিভিএনের পর্দায় সাধারণত যেগুলো দেখে থাকি তা হচ্ছে মূলত হায়ার এডুকেশন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি কোর্স। এটা কিন্তু সেরকম কিচ্ছু না। এটা এমন একটা ব্যাপার যেটা প্রত্যেকটি ঘরের অন্তত একজন সদস্যের ভয়ঙ্কর প্রয়োজন, এবং তারা বলে যে এই একটা পেলে কিন্তু বেঁচে যায়। ফলে মেডিকেল প্রোগ্রাম যেমন ওষুধ বিশুদ্ধের ব্যাপারটা প্রায় প্রত্যেকে আগ্রহী হয়ে দেখেন, এই অনুষ্ঠানটাও সেরকম। এটা হচ্ছে কি একেবারে সোজাসুজি সোজাসাপটা আপনাদের বলা যায় যে সরকারি চাকরি। এবার সরকারি চাকরি কি হতে পারে? সরকারি চাকরি হতে পারে রাজ্য সরকারের চাকরি কিংবা কেন্দ্রীয় সরকারের চাকরি। আচ্ছা, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের চাকরির কি কি জায়গা হতে পারে? ধরা যাক ক্লাস 4 স্টাফ, সাদামাটা। তারপরে ধরা যেতে পারে ক্লাস 3 স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক যাকে আমরা ছেলেবেলায় শুনতাম, আপার ডিভিশন ক্লার্ক, এবং তারপরে পরীক্ষা দিয়ে অফিসার। এবার এগুলোর এই প্যারামিটারগুলোর কতগুলো কোয়ালিফিকেশনের ব্যাপার রয়েছে। ধরুন আপনি একটা স্কুলের ক্লাস 4 স্টাফ হিসেবে যাবেন, সেখানে তো আপনার MA ডিগ্রি নিয়ে যাওয়ার দরকার নেই, যদিও MA ডিগ্রি নিয়ে অনেকেই চেষ্টা চরিত্র করেন, কিন্তু এটাতে হায়ার সেকেন্ডারি যথেষ্ট, গুড এনাফ। বা ছোটদের স্কুলে যদি আপনি পড়াতে চান সেখানেও কিন্তু এই উচ্চ মাধ্যমিক ইটস গুড এনাফ, মানে প্রাইমারি সেকশন। আমরা কেন সরকারি চাকরির দিকে ঝুঁকি? তার কারণটা হচ্ছে আজকে পৃথিবীতে যেভাবে অর্থনীতি দৌড়চ্ছে, এবং সারা বিশ্বে বলা তো যেতেই পারে, আমাদের দেশেও বটে, এখনও পশ্চিমবঙ্গে সেটা গ্রাস না করলেও, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরে কাজ করার সিকিউরিটির যে ব্যাপারটা রয়েছে, আপনাকে এক্সপার্ট হতে হবে। যেমন ধরুন আমি সঞ্চালনা করি, আমি সঞ্চালনাটা পারি, যেদিনকে পারবো না ঘাত ধরে বের করে দেওয়া হবে, কিংবা শেখানো হবে নতুন যে আসবে। এবার শেখানোর জন্য খরচ করতে রাজি নয় অন্যান্য কোনো কনসার্ন, তোমাকে রেডিমেড তৈরি হয়ে আসতে হবে। চাকরির সিকিউরিটি কি আছে? চাকরির সিকিউরিটি হচ্ছে প্রত্যেক দিন তোমাকে আপগ্রেড করতে হবে, নিজেকে তুলে ধরতে হবে, এত টেনশন, সো অ্যান্ড সো। সরকারি চাকরির সুবিধাটা কি? সরকারি চাকরির সুবিধাটা হচ্ছে গিয়ে আপনি কোনো রকমের পরীক্ষা টরীক্ষা দিয়ে একটা সরকারি চাকরি পেয়ে গেলেন, সেটা লোয়ার ডিভিশন ক্লার্ক হোক কি পিয়নের চাকরি হোক, যাই হোক, তারপরে আপনার মোটামুটি টেনশন পিরিয়ডটা ক্রস করে গেল, কোনো একটা জায়গায় সেটেলড হলেন, এবং সেখানে যাওয়ার পর আপনি কিভাবে হবে, আপনার একটা মোটামুটি স্ট্যান্ডার্ড বেতন, যেটা অনেকের কাছেই চোখ টাটানো, যত দিন যাবে সেটা বেতনটা বাড়তে শুরু করবে। চাকরি যাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। যদি খুন খারাপি করেন তাহলে আলাদা কথা, সে করবেন কেন, ভদ্রলোক আপনি। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে সরকারের যে আপনার উপরে থাকা যারা বস রয়েছে তারা আপনার উপর চটে গেল, বড় জোর কী হতে পারে, আপনাকে ট্রান্সফার করে দিতে পারে, চাকরি যাবে না। ফলে এরকম একটা সিকিউরড জব প্রত্যেকেই চায়, যে ভালো মায়না হবে, পরিশ্রমের জন্য ঘ্যান ঘ্যান করবে না বস, এবং খুব বেশি কাঠিবাজি হলে বড় জোর একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সফার হবে, কিন্তু আমার চাকরিটা টিকে থাকবে, মাস গেলে মোটা মায়না বা বেতন সরকার আমাকে দেবে, সেটা রেল হোক, ভেল হোক, কলকাতার যে কোনো চাকরি হোক বা পশ্চিমবঙ্গের। ফলে এই চাকরির দিকে টার্গেট কিন্তু মানে আজকের উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলে মেয়েদের মধ্যে যারা চাকরি খুঁজছেন তাদের 90% অর মোর যে ভাই ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই, সিকিউর জব চাই। তো সেরকম একটি অনুষ্ঠান নিয়ে এসছি, এবং কোথায় এটা আপনি শিখবেন তেমন একটি চমৎকার জায়গা, তার নাম হচ্ছে গিয়ে বিবেকানন্দ আশ্রমিক কোচিং সেন্টার। এরম বললে আপনার কাছে খানিকটা হয়তো কনফিউজড হবেন। এটা হচ্ছে মসলন্দপুর, যেটা বারাসাত লাইন, মানে বারাসাত থেকে আপনাকে আরও এগিয়ে যেতে হবে বনগাঁর দিকে, সেখানে মসলন্দপুর বলে একটি জায়গা আছে, বনগাঁ লাইন। তো বিবেকানন্দ আশ্রমিক কোচিং সেন্টার বললেও আপনি চিনবেন না, কারণ এটা একটা ফেমাস নাম রয়েছে, শঙ্করদার কোচিং।
কেই শঙ্করদা, তার নাম কাগজে পত্রে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, যার ওখানে পড়তে গেলে মানে একটা 1 বছরের কোর্স রয়েছে, তারা আপনাকে বলে দেবে, কথায় কথায় সেগুলোতে আসছি, আপনাকে তৈরি করে দেবে যাতে করে আপনি সরকারি চাকরিটি পান। তো কে এই শঙ্করদা? ভদ্রলোক শিক্ষিত, নাম অমিয় দে, ম্যানেজিং ডিরেক্টর অফ বিবেকানন্দ আশ্রমিক কোচিং সেন্টার, যেটা শঙ্করদার কোচিং হিসাবে বিখ্যাত। তো তার ডাকনাম, অমিয়বাবুর ডাকনাম হচ্ছে শঙ্কর। অমিয়বাবু রামকৃষ্ণের অত্যন্ত ভক্ত এবং বিবেকানন্দের নামে তো তার ইনস্টিটিউটের নাম দিয়েছেন। আপনারা জানেন যত রামকৃষ্ণ মিশন আছে সেখানে শিক্ষকদেরকে স্যার বলে ডাকা হয় না, বলতে হয় দাদা। তেমনই এক দাদা হচ্ছেন, শিক্ষক হলেও দাদা হিসেবে তিনি হচ্ছেন শঙ্করদা। ওয়েলকাম স্যার। নমস্কার। এবং আপনার সম্বন্ধে এত শুনেছি, হাসিমুখী এক ভদ্রলোক, বড় ভালো লাগলো আপনার সঙ্গে আজকে আলাপ করে। আচ্ছা, প্রথমেই আমি যেটা প্রশ্ন করব, যে আপনি তো মানলেন আমি যেটা গোড়াপত্তনে বললাম, অবশ্যই সেটাই তো আপনার অভিজ্ঞতা কি বলছি? অবশ্যই, মানে সরকারি চাকরিটাই ডিমান্ড তো 90%, তাই তো? 90%, আমি বলবো 99%। কারণ হচ্ছে দেখুন, হ্যাঁ, পেলে কে ছাড়বে? আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। কোভিড পিরিয়ডের কথা ভাবুন। কোভিড পিরিয়ড যখন ছিল তখন কিন্তু অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। যারা ওখানে চাকরি করতো তাদের স্যালারি ঠিক মতো পেতো না। কিন্তু আপনি দেখাতে পারবেন একটা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার মাইনে একদিন লেট হয়েছে? দেখাতে পারবেন না। এটাই হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস আর প্রাইভেট সেক্টরের মধ্যে ডিফারেন্স। তাই আমি মনে করি গভর্নমেন্ট সার্ভিস ইজ দ্য বেস্ট। না, সে তো বটে, সেই নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই। তবে ব্যাপার হচ্ছে যে গভর্নমেন্ট সার্ভিসের বলতে গভর্নমেন্টের তো নানান রকম কাজের দরকার। অবশ্যই অবশ্যই। ধরুন রেলওয়ে একটা মোটামুটি একটা স্টেট, একটা রাজ্যের মতন, এত কর্মচারী সেখানে রয়েছে এবং নিয়মিত তার চাকরি হচ্ছেও। তারপরে ধরুন কোল ইন্ডিয়া, বিস্তর চাকরি, আমি কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে বলছি। তারপরে ধরুন আয়রন অ্যান্ড স্টিল প্রচুর রয়েছে, আপনার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট রয়েছে, লসে রান করছে কিন্তু লোক ছাঁটাই হয়নি, সম্ভব না সেটা গভর্নমেন্টের। এরকম নেভিতে রয়েছে, এয়ারফোর্সে রয়েছে, এয়ারলাইন্সে রয়েছে, বিভিন্ন জায়গায়, মানে আমি এয়ারপোর্টের কথা বলছি। তো এই যে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করা, একটা ভালো বেতন পাওয়ার সিকিউরিটি আপনি দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? সিকিউরিটি দেওয়ার আমি তো কেউ নয়, আমরা তাকে পড়াবো, আমরা গাইড করবো, তাকে পড়াশোনা করতে হবে। আমরা তার জন্য হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো, কিন্তু তাকেও পড়াশোনা করতে হবে। না পড়াশোনা করলে, মানে হার্ডওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, এটা তো সবাই জানে। হার্ডওয়ার্ক না করে সাকসেস জীবনে আসে না। তাকে পড়াশোনা করতে হবে। আমরা তাকে ভর্তি নেব, আমরা যেটা বলছিলেন আপনি সেটা বলি, আমরা একটা সামান্য পার্সেন্টেজ নিয়ে। ওটা পরে আসি। আচ্ছা, আমার প্রথম কথাটা হচ্ছে যে আমরা তাকে তো ভর্তি নেব, এবং 1 বছরের কোর্স, যেটা গোড়াপত্তনেই আমি বলে দিলাম। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেহেতু মসলনপুর একটা আনকমন জায়গা, একদম, সেটা মসলনপুরের ঘটনা এবং আপনার ভূমিকা আমি শেষ পর্বে আনবো। তো সেখানে আপনি এরকম একটা ইনস্টিটিউট করলেন যেটা আশ্রমিক মানেটাই হচ্ছে কি হোস্টেল বেস, আবাসিক। যে মসলনপুরে থাকে তার ব্যাপার আলাদা, বা বারাসাত থেকে ঠিক আছে আমি 2টো ট্রেন করে চলে যাব, কিন্তু ম্যাক্সিমামটাই আপনার ওখানে হোস্টেলে আমার 2000 স্টুডেন্ট, প্রায় অ্যাপ্রক্স 2000 স্টুডেন্ট থাকে হোস্টেল এবং আশেপাশে যারা থাকে। মসলনপুরে 2000, আপনি তো একটা মানে বিজনেস সেন্টার ওখানে খুলে ফেলেছেন। অবশ্যই, কারণ ওখানে ফুডিং আর লজিং যারা চালায় তাদের একটা ইকোনমি ডেভেলপমেন্ট চলছে এলাকা। ইকোনমি ডেভেলপমেন্টের ব্যাপারটা আমি পরে আসবো, কিন্তু তার আগের কথাটা হচ্ছে যে স্যার, এবার শঙ্করদা, আপনি তো আবার শঙ্করদা বললে খুশি হন। শঙ্করদা আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু মানে কি বলা যায়, এজে ছোট ইমেজে বড়, সেই কারণে তাকে দাদা বলে ডাকতেই হচ্ছে। শঙ্করদা, একটা কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ধরুন এই যে কোর্সটা, এই যে পরীক্ষাগুলো দেয়, যাই ঘটনা ঘটুক, সে অনশন হয়েছে, চাকরি গেছে, অমুকতে তমুকতে, কিন্তু লোক তো দরকার। এখন এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে লোক দরকার, সেটা কিন্তু জেনারেলের থেকেই নিতে হবে এবং পরীক্ষা দিয়ে তারা একদম হিউজ ভ্যাকান্সি আসছে বিভিন্ন দপ্তরে, সেন্ট্রাল এবং রাজ্য। এখানে কি ধরনের প্রশ্ন হয়, মানে যে প্রশ্নটা সাদামাটা ছেলেরা গিয়ে ঘাবড়ে ফাবড়ে গিয়ে ফেল করে চলে আসে? মেইন প্র্যাকটিস করতে হবে, শুধু পড়লেই হবে না, পড়ার সাথে সাথে মক টেস্ট হ্যাবিচুয়েটেড হতে হবে। কারণ আমরা একটা এক্সামের আগে, এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সামনে এক্সাম আছে কনস্টেবল ব্যাংকের সাইডে, তা আমরা
একটা এক্সামের আগে অলরেডি আমাদের 90টা মক টেস্ট নেওয়া হয়ে গেছে, আমরা 120 থেকে 125টা মক টেস্ট নেব। যখন আমরা এই 1 ঘন্টা পরীক্ষার হলে হচ্ছে আমি কত তাড়াতাড়ি সমাধান করতে পেরে আসছি। ধরুন একটা পরীক্ষাতে 85টা বা 100টা কোশ্চেন থাকে, তাহলে আমি কত তাড়াতাড়ি সেই জিনিসটাকে সলভ করে আসতে পারছি। তাহলে যে পড়াশুনো করবে প্লাস হচ্ছে হিউজ পরিমাণে প্র্যাকটিস করবে, গেন সেই করবে, এটা তো নিয়ম। আপনি কি জানেন যে গুজরাট বা পাঞ্জাব এরকম জায়গায় এই আপনি যেরকম কোচিং সেন্টার করছেন, সেখানে 1 বছরের কোর্সের ভ্যালুয়েশন হচ্ছে 2 লাখ টাকা। তাকে 2 লাখ টাকা জমা করতে হবে, ভাই পড়ো, চাকরি পেলে, না পেলে আমরা আমাদের বেস্ট পসিবল এফোর্ট দেব। কিন্তু আপনি তো শুনছি নামমাত্র পয়সায় পড়ান, সেটা কি করে সম্ভব হচ্ছে? সম্ভব হচ্ছে মানে আপনার অ্যামাউন্টটা একটু বলে দিন। আমার অ্যামাউন্ট হচ্ছে, আমাদের টোটাল ফিজ হচ্ছে আপ টু জব 48,000 টাকা, ইনক্লুডিং জিএসটি। 8,000 টাকা আমরা ভর্তির সময় নিই। তারপর যখন তাকে আমরা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করাবো এবং আমরাও পরিশ্রম করবো, তাকেও ডেডিকেট হতে হবে, আমরাও ডেডিকেট নিজে আমার টিচার, আমাদের অল স্টাফ, আমরা সে যদি জব পায় তখন আমরা তার কাছ থেকে রেস্ট অফ দ্য অ্যামাউন্টটা নেবো, নাহলে নেবো না। তাহলে আপনি মানে গোড়াপত্তনে ধরুন আমি আপনার ওখানে গেলাম, যে সম্ভবত আমি ভর্তি হব, তাহলে আপনি আমার কাছে 8,000 টাকা নেবেন। একদম। তা আমাকে তো 1 বছর পড়তে হবে। একদম পড়তে হবে। প্রত্যেক মাসে কত করে দিতে হবে? প্রত্যেক মাসে কোনো টাকা নেই আমাদের। 8,000 টাকা হোস্টেল ফিজ বা থাকা সেটা আলাদা। 3,000 টাকা সবাই জানে, পাগলও জানে যে হোস্টেলটা 3,000 টাকা 4 বেলা খাবে, সেখানে তার ফিজ দিতেই হবে। হোস্টেলটা আলাদা, হোস্টেলটা তাদের ফেসিলিটির জন্য আপনি করছেন, সেটা একটা দুর্দান্ত। আপনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে আপনি এটা প্রেজেন্ট করছেন, সেই প্রশংসা আমি পরে করব, কারণ আমি জানি ব্যাপারটা। আপনি 8,000 টাকা ডিভাইডেড বাই 12 করুন, সেটা একটা প্রাইমারির বাচ্চাকেও মনে হয় তার থেকে বেশি পয়সা লাগে পড়াতে। কিন্তু আমাদের কাছে যারা আসে তারা হচ্ছে ম্যাক্সিমাম মিডিওকার পরিবারের ছেলে মেয়ে, বাবা চাষি। হ্যাঁ, তো আপনি 600 টাকা করে নিচ্ছেন, তার মধ্যে জিএসটি আছে 18%। সে থাকুক, সেটা তো আমি জিএসটি কি ইনক্লুডেড? একদম, হ্যাঁ ইনক্লুডেড জিএসটি। তাহলে আপনি 500 টাকা করে মাসে নিচ্ছেন। হচ্ছে আমাদের 500 টাকা করে নিচ্ছেন। নামটা স্টুডেন্ট হিউজ বলে আমরা পেরে যাই। 500 টাকা করে আপনি পারেন পড়াতে? হিউজ, আমাদের স্টুডেন্ট নাম্বারও হিউজ, তারপরে আমরা পেরে যাই। আর যার ফলে আমাদের কাছে যারা আসে, সত্যি কথা বলতে, কেউ ক্যাটারিং করে, এমন ছেলে আছে যারা আমার হোস্টেলে আমাদের আশেপাশে থাকে, তারা ক্যাটারিং দিন ক্যাটারিং করছে, 3 দিন বা 4 দিন পড়াশোনা করছে, বা রাতে ক্যাটারিংয়ে দিনের বেলায় পড়াশোনা করছে। তারা যখন চাকরি পায় না, সেটাও সবথেকে বড় পাওয়া হয় আমাদের। সবথেকে ভালো লাগে যে সে জব পেয়েছে। এইরকম চ্যালেঞ্জটা আপনি করলেন কি করে, এই দুঃসাহসিক চ্যালেঞ্জ যে ভাই তোমার টোটাল ফিজ হচ্ছে কি 48,000 টাকা, তোমার কাছ থেকে 8,000 টাকা নেবো, চাকরিটা তুমি পাবে, তারপরে তুমি বাকি 40,000 দেবে। তার মানে চাকরির একটা গ্যারান্টি মানে ইনডাইরেক্টলি থাকছে তাতে। আমি কোনো গ্যারান্টি না, গ্যারান্টি না, আমি কথাটা বলছি, যদি পড়ে তাহলে হবে না, আপনি তো টাকাটা নিচ্ছেন না। না, আমি তো আপনাকে বললাম গুজরাট বা এখানে মেডিকেল কোর্স পড়া যারা, যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলুন বা কোনো যোগাযোগ অমুক এর মধ্যে আমি নেই, আমরা পরিষ্কার বলে দিই, এসব কেন হয় না। এখনও কিছু মানুষের ধারণা আছে, কিন্তু আজকের দিন দাঁড়িয়ে অনলাইনে ডিজিটাল যুগে দাঁড়িয়ে এগুলো যারা ভাবে তারা ফালতু কথা হবে। কারণ এখন কিন্তু পরীক্ষা কিন্তু মানে যত দিন যাবে তত পরীক্ষা স্বচ্ছ হবে। যত এই যে কয়েকদিন আগে এসআই পরীক্ষা হলো, WBSI পরীক্ষা কিন্তু একদম স্বচ্ছ পরীক্ষা হয়েছে। গভর্নমেন্ট সম্প্রতি হলো, হ্যাঁ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পিআরবি বোর্ড যেটা করেছে, সেটা একটা পেন পর্যন্ত নিজে ক্যান্ডিডেটকে পেন পিআরবি দিয়েছে। এতটাই এই স্বচ্ছতা যদি থাকে, তাহলে আগামী দিনে গরিব ঘরের ছেলেমেয়েরা কিন্তু খুব উপকৃত হবে। না, সে তো বটেই, গরিব কেন, মধ্যবিত্ত বড় সবাই চায় সরকারি চাকরি, বললে হবে। হ্যাঁ, সেখানে লক্ষ লক্ষ টাকা। স্যার একটা ফোন নিয়ে, সঙ্গত একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি বর্তমানে সিভিকে জব করি। কোথায়? সিভিক পুলিশে, সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ, তা আমাদের জন্য কিভাবে আমরা এই চাকরিটা পেতে পারি? সামনে WBP আছে। ও সিভিকে করেন, কোথায় পোস্টেড আছেন ভাই? হাবড়াতে। আমি সিভিকদের জন্য বলছি, সিভিকদের জন্য আপনি শুনুন, সিভিকদের জন্য অ্যাডমিশন ফি টোটালি ফ্রি। কেন? তারা 14 ঘন্টা ডিউটি করে। আমি চাই তারা একটা গভর্নমেন্ট তারা একটা তারা মায়না পায়, উর্দি পড়ুক। আমি টোটালি, আমার কাছে এখন 50 জনের বেশি সিভিক পড়ছে। হাবড়া থানার সিভিকও আমার কাছে পড়ছে। পয়সা নেন না তাই বলে? ওরা তো মায়না পায়। হওয়ার পরে নেবো, যদি পায় তখন নেবো। কি কাণ্ড! কার সঙ্গে অনুষ্ঠান করতে বসেছি ভাই, এ তো অদ্ভুত ব্যাপার। শুনুন, আপনাদেরকে বলছি, উনি সরকারি চাকরির পরীক্ষা বা পড়াশোনাটা করান, সে আপনি স্কুলের চাকরি বলুন, সে আপনি মানে অন্য কোনো প্রাইভেট সেক্টরের চাকরি বলুন, কি মেডিকেল কলেজের স্টাফের চাকরি বলুন, বিভিন্ন যে সরকারি চাকরি থাকে,
কিংবা কেন্দ্রীয় সরকারের রেল ভেল ইত্যাদি যা যা আছে সেই সমস্ত চাকরির ব্যবস্থা দিয়ে উনি করেন, মানে উনি সেই কোর্সটা করান এবং উনি জানেন যে কি কি প্রশ্ন আসতে পারে, মানে পসিবল কোয়েশ্চেন কি হতে পারে, এক্সপিরিয়েন্স, সেটা ওনার এক্সপিরিয়েন্সের উপর তৈরি করে দেবে এবং তারপরে টাকা নেবে। চাকরিটা পাবেন, টাকাটা জমা করবেন। আমি শুনিনি কোনোদিন। তার মধ্যে এক সিভিক ভলেন্টিয়ার, ওই যে আপনারা দেখেছেন তো ব্লু আর হোয়াইট শার্ট পরে সিভিক ভলেন্টিয়ার, এখন তাদের ব্যাপারটা হচ্ছে 10,000 বা 12,000 টাকা মায়না পায়, ভবিষ্যৎ বলে কি আছে না আছে তা একটা কোয়েশ্চেনিংয়ের মধ্যে। যাই হোক, তারা একটা কাজ তো করে, কাউকে খাটো করতে চাই না। সে পার্মানেন্ট একটা পুলিশ জব চাইছে, যে জবটা সে এখানে করবে, পয়সা লাগবে না। যদি সে পুলিশের চাকরিটা পায়, সে তো পুলিশেই তখন শঙ্করদাকে টাকা দেবে। তার আগে গভর্নমেন্ট অনেক ফ্যাসিলিটি দিচ্ছে সিভিকদের জন্য, পার্মানেন্ট হওয়ার জন্য, এটা সংরক্ষণ করে। আপনি একটা জব্বর ব্যবহার করেছেন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, যে আপনাদের কি ক্লাসরুম রয়েছে? আমাদের অনেক ক্লাসরুম। ধরুন এক একটা জায়গায় তো এক এক রকম কোয়ালিটির পড়াশোনা, কেন্দ্রীয় সরকারের এক ধরনের, সেখানে আলাদা ব্যাচ, হিন্দি ব্যাচ, আমাদের হিন্দি, আমরা যে এসএসসি জিডি যে ব্যাচটা আছে, এই সামনে এই মাসেই বিজ্ঞাপন বেরোয়, হিউজ ভ্যাকান্সি আসছে। একটা হিন্দি পার্ট আছে, 20টা কোশ্চেন থাকে, 40 নাম্বার থাকে। হিন্দি পড়াবার লোক আছে আমাদের, নন বেঙ্গলি হিন্দি, মিনিত সিং নাম, সে পড়ায় আমাদের এখানে। এবং ইভেন তার এতটা এক্সপিরিয়েন্স, মানে 20টার মধ্যে আমাদের স্টুডেন্টই, ওদেরই কথা 18টা 19টা 20টাও অনেকে মানে অ্যান্সার করে আসছে। কারণ ইংলিশ যেটা বলুন, যদি ওই ছেলেটা ইংলিশে ওই 20টা কোশ্চেন কিন্তু অ্যান্সার করতে পারবে না, ইংলিশে বললে সে 7টা 8টা কোশ্চেনের বেশি অ্যান্সার করতে পারবে না, তাহলে আলটিমেটলি সে নাম্বারটা বেশি ক্যারি করতে পারছে। কারণ এখন কিন্তু কম্পিটিশনের যুগ, প্রচুর কম্পিটিশন। কারণ একটা মাস্টার ডিগ্রি পাস করা ছেলে কিন্তু এখন কনস্টেবলে যাচ্ছে, কী করবে? কারণ স্কুল সার্ভিসে দীর্ঘদিন নিয়োগ বন্ধ ছিল, আবার নতুন করে নিয়োগ শুরু হয়েছে, এখন নিয়োগ শুরু হয়েছে, হবে হয়তো পরপর। তো যার ফলে কম্পিটিটর কোম্পানি অনেক বেড়ে গেছে, পড়াশোনা করতে হবে, হিউজ পড়াশোনা করতে হবে। সেই চাপটা দিন দেন আপনি। আর একটা কথা, আচ্ছা, আপনি এই যে এতগুলো টিচার রেখেছেন, নেন তো মোটে 500 টাকা করে, তাদের মায়নাপত্র হয়? একদম, আমাদের প্রতিদিনে ভাউচার দিয়ে তার মাইনে অনলাইন হোক অফলাইনে আমি দিয়ে দেবো, আমি যদি ঘর থেকে আমি দিয়ে দিই। আমাদের নাম্বার অফ স্টুডেন্ট হিউজ, আমাদের পুষিয়ে যায়। শঙ্করদা কোচিং, এটা জব্বর ব্যাপার। মানে আমি যত শুনছি ইন্টারেস্টিং লাগছে। আরেকটা আপনি খুব ভালো কাজ করেছেন আমি মনে করি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিজনেস সেন্টার করে ফেলেছে। ধরুন মসলন্দপুর বলতে লোকে চট করে কী বলে, চানাচুর ফ্যানাচুর তৈরি হয়, কিন্তু সেটার একটা ডিফারেন্ট জায়গা হচ্ছে কি, শঙ্করদার একটা কোচিং রয়েছে, যেখানে হাজার হাজার ছেলেমেয়েরা আসছে যাচ্ছে, চাকরি করছে, চাকরি পাচ্ছে। আপনি কিন্তু গভর্নমেন্টকে একটা ব্যাপারে হেল্প করেছেন। দেখুন, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 1 লাখ কত টাকা করে যে পুজোতে দিয়েছে, কেন দেন পুজোটা ভালো হওয়ার জন্য শুধু না, ইকোনমিটা তারা যাতে খরচা করতে পারে। আচ্ছা, খরচাটা কি হবে? একটা বড় পুজো হবে, বড় পুজো হলে 20-25টা দোকানদার সেখানে বসবে, তাদের বিক্রি হবে, ফুচকার লাভ। তাহলে এক একটা পুজো, আমি কলকাতা থেকে বলুন বা আপনাদের বারাসত অঞ্চলে কালী পুজো বলুন, এগুলো বিজনেস সেন্টার হয়ে গেছে। মানে একটা এই দুর্গাপুজো এবং কালী পুজোকে কেন্দ্র করে কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে। একদম। তো আপনি তো সেরকম মসলানপুরে সেই একটা কাণ্ড করে বসে আছেন, যে একটা বিজনেস সেন্টার আপনার, ওটাকে কেন্দ্র করে 1000টা দোকান তৈরি। ছেলে মেয়ে থাকছে, মানে সে যে মুড়ি কিনছে তাও মসলন্দপুর থেকে কিনছে, মোবাইলের রিচার্জটা মসলন্দপুর থেকে করছে, যে 100 জনেরকে ফুডিং দিচ্ছে, সে মাছটা কিনছে, মাংসটা কিনছে কোথা থেকে? মসলন্দপুর থেকে। আলটিমেটলি ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, রোডিং হচ্ছে পয়সাগুলো। এটা একটা মহৎ কাজ, গ্রেট। এমনও মানুষ আছে যারা ওষুধ, বৃদ্ধ আছে, যেখানে মেয়েরা থাকে আমাদের, সেখানে তারা অত বৃদ্ধ ওষুধ কেনার টাকা নেই, বা ছেলে দেখে না, ওই বৃদ্ধ হয়তো 5টা মেয়ে রাখছে, হয়তো 2500 টাকা বা 3,000 টাকা ঘর ভাড়া পাচ্ছে, চাই তার সংসারটা চলে যাচ্ছে। এরকম বহুত আছে, বিক্রি বাট্টা করে ওই তাদেরকে খাওয়াচ্ছে, তারা থাকছে তার কাছে। এবং সে যদি অসুস্থ, মানে তার যদি কোনো অসুস্থতা হয়, সেক্ষেত্রে আমার ছেলেমেয়েরা তাকে হসপিটালে বলুন, নার্সিংহোম বলে সে নিয়ে যায়, মানে এতটাই হেল্প করে। সেই কারণে তো আপনারও পয়সা খরচা হয়। আমি যতটা পারি আমি করেন তো টুকটাক, আর স্বীকার করতে লাজুক মানুষ। আচ্ছা, তো শঙ্করদা ইজ গ্রেট, এটুকু আমি বলতে পারি। তো শঙ্করদা যেটা করছেন সেটা হচ্ছে কি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে কোনো ধরনের চাকরি, ধরুন একটা ডাক্তার সে মেডিকেল কলেজে চাকরি চাইছে, কিংবা ধরুন একটা ইঞ্জিনিয়ার, সে রাজ্য সরকার তো ইঞ্জিনিয়ার দরকার আছে, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, তো তাদের তো কোর্সটা আপনি করাচ্ছেন নাকি? না, আমাদের মেইনলি দেখুন বেসিক জায়গাটা শেখাচ্ছেন, বেসিক এবং আমি বলছি যেটা ডিফেন্সে এবং নন ডিফেন্স দুটো কোচিং আমরা করাই, এক্সেপ্ট WBCS। ঠিক আছে, WBCS বাদে।
ধরুন সামনে যেমন হিউজ ভ্যাকান্সি আসছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন দপ্তরে প্রচুর ভ্যাকান্সি আসছে, প্রচুর ভ্যাকান্সি আসছে, অ্যাপ্রক্স প্রায় 22,000-এর মতো ভ্যাকান্সি আসছে শুনেছি, মানে বিভিন্ন দপ্তরগুলোতে। ওটা আমরা শুরু করতে চলেছি। আচ্ছা, এসএসসিজিডিতে অ্যাপ্রক্স 70,000 ভ্যাকান্সি আসছে এই মাসে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, 8টা বাহিনীর চাকরি হয়। তারপরে যে পিএসসি ক্লার্কশিপের পিলি পরীক্ষার রেজাল্ট বেরোলো, সামনে মেইন পরীক্ষা আছে খুব কম সময়। এখন পিলি পরীক্ষায় পাস করাটাই কোনো ব্যাপার না, ইজি, কিন্তু মেইন পরীক্ষায় পাস করাটাই ফ্যাক্ট, কারণ ওখানে ইংরেজি বাংলা কিন্তু হাতে কলমে শিখতে হবে। না না, ঠিক ঠিক, আলবাত। একটা ফোন নিয়ে নিচ্ছি স্যার। একদম। হ্যালো স্যার, বলছি এখানে কি কি কোর্স করানো হয়? কি কোর্স আপনি বলুন, আপনি কি করতে চান, তাহলে তো আমি বলতে পারবো। অ্যাকচুয়ালি কি বলুন তো, মানে ছেলে একটু বেশি ওখানে মানে শুনে আমি করতে পারবো, যে আমিও একটু চুজ করতে পারবো কি কি কোর্স করানো হয় বললে ভালো। না না, কোর্স করানো হয় না, চাকরিরই কোর্স। এই কোর্সগুলোর আলাদা করে তো কোনো, হ্যাঁ, আর্মি, পুলিশ, আর কি করতে? পুলিশ আছে, মানে কি চান আপনি? পুলিশ আছে, কর্পোরেশন আছে, মিউনিসিপ্যালিটি আছে, হ্যাঁ, নবান্নতে চাকরি আছে। এই যে এগুলো সব পরীক্ষা দিয়ে ঢুকতে হয়। পরীক্ষা দেবে, ওখানেই যেন পড়ানো হবে। হ্যাঁ, সেই পড়ানোটা তাকে শিখিয়ে তৈরি করা হবে যাতে করে সে পরীক্ষাতে বসে পাশ করতে পারে, এই তো ব্যাপার। আপনি একটা কাজ করুন না, আপনি তলায় যে ফোন নাম্বার যাচ্ছে ওই ফোন নাম্বারে ফোন করে আরো ডিটেল জেনে নিন। কার জন্য ফোন করছেন? ছেলের জন্য। ছেলের জন্য। ছেলে কি পাস করেছে? স্যার ও তো 11 পাস করে এই বছরে 12 ভর্তি হলো। 12 দেবে তারপরে, এখন না, হ্যাঁ, হাই সেকেন্ডারি দেওয়ার পর নেব। হ্যাঁ, হাই সেকেন্ডারি পাস করেছে। হ্যাঁ করেছে। হ্যাঁ, ফোন কমিশনে ফোন করুন, বলে দেবে। আপনি ফোন করুন, আপনার হয়ে যাবে আশা করি। ঠিক আছে, কি আপনি ছেলের সামনে যদি কথা বলতেন ভালো হতো, আমি তো অত কিছু বুঝি না। না, এই লাইভ অনুষ্ঠানে তো গাল গল্প না, পাড়ার লোকের সঙ্গে গল্প করে। আপনি অনুষ্ঠানের পর ওনাকে ফোন করুন, এবং ওদের ওখানে হেল্পলাইন না যাচ্ছে দেখুন, হেল্পলাইন নাম্বারে ফোন করলে সমস্ত ডিটেল দিয়ে দেবে। কেমন? আচ্ছা, খুব সংক্ষিপ্ত প্রশ্ন করবেন, সংক্ষিপ্ত উত্তর। ঘটনা একটাই, ছোট্ট সামান্য, সেটা হচ্ছে সরকারি চাকরি কি চান? যদি চান তো ফোন করুন, নতুবা না। এবারে এই যে কোর্সগুলো আপনি করাচ্ছেন এগুলো তো কমন নয়। ধরুন আমি একটা ইঞ্জিনিয়ার, আমাকে তো যে কোনো জায়গায় পরীক্ষা দিতে গেলে আমার ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোরই যে এক্সামটা হবে তার সিলেবাস ওরিয়েন্টেড আমরা পড়াবো। সিলেবাস আছে, প্রত্যেক সিলেবাস আলাদা আলাদা আছে। যেমন কোনো রেলের পরীক্ষায় যেমন ইংরেজি নেই, কিন্তু জিআই আছে, জিকে আছে, ম্যাথ আছে, এগুলো জোর দিতে হবে। মানে এক একটা পরীক্ষা বেশ। তারপরে যেমন এই যে এসআই পরীক্ষা রেজাল্ট বেরোলে, পিলি পরীক্ষার রেজাল্ট সামনে, কিন্তু মেন পরীক্ষা খুব সংক্ষিপ্ত সময়। আমরা কিন্তু উইকলি 5 ডেজ ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আমাদের। তাই উইকলি 5 ডেজ ক্লাস হচ্ছে, এবং বাংলা ইংরেজির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি, কারণ বাংলা ইংরেজি না লিখতে পারলে অনেকে আমাদের ফোন করে অনলাইন ক্লাসের বিষয়ে। আমরা অনলাইন ক্লাস করাই না, অনলাইনে হয় না, আমরা করাই না। কেন? এই যে ডেসক্রিপটিভ পার্টটা অনলাইনে শেখা যায় না, হাতে কলমে না শিখলে শেখা যায় না। না না, ঠিক, জিনিয়াস ছেলে মেয়ে ছাড়া অনলাইন চাকরি পাওয়া খুব, অনলাইন চাকরি পাওয়া খুব কঠিন। কারেক্ট। হাতে কলমে শেখা মানে হাতে কলমে শিক্ষকের সামনে শেখা, আর অনলাইন পড়ার মধ্যে আমার ধারণা কাগজ পাতা। কোভিডের সময় ওটা হয়েছিল ফর দ্য টাইমিং, ওটা সব সময় চলে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, আমি অমিত সাহা বলছি বসিরহাট থেকে। কোথা থেকে? বসিরহাট থেকে অমিত। হ্যাঁ হ্যাঁ, বলো অমিত, বলো। বলছিলাম এখন এসআইর জন্য মেন্টর জন্য যেতে চাই। ক্লাস চলছে। হ্যাঁ, ক্লাস চলছে ভাই, এখন ভর্তি হতে পারো। কাল ক্লাস আছে 2টোর সময়। কালকে ক্লাস আছে 2টোর সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে অমিত? হ্যাঁ হ্যাঁ। তো এই ধন্যবাদ। তো কে চায় না? আমি আবারও আপনাকে বলি, আমি 90 বলেছি, আপনি 95। তো বাস্তব, আমার তো একটা সিকিউরিটি দরকার। দেখুন, খারাপভাবে ভালোভাবে ব্যাপার নেই, একদম। আমি একটা বিরাট কোম্পানির একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হলাম প্রাইভেট সেক্টর, আমার থেকে বেটার কোয়ালিটি আসলে দ্য কনসার্ন উইল চুজ দ্য পারসন। অবশ্যই। কিন্তু এখানে সেই সমস্যা নেই ভাই, আমার নাম ধামের দরকার নেই, আমার চাকরিটা যেন টিকে থাকে। কয়েক বছর আপনারা জানেন যে পে কমিশন আসে। পে কমিশন হওয়া মানে স্যালারি কিন্তু অনেক টাকায় বেড়ে যায়। এই 2026-এ সেন্ট্রাল পে কমিশন আসছে। এই স্যালারি কিন্তু কোথায় যাবে বলুন তো? একটা সামান্য একটা আমি আমি কাউকে ছোটো করছি না, বিএসএফ সিআরপিএফ এরা দেশের জন্য আমাদের লড়ে, এরাই তো দেশকে দেশ বাঁচিয়ে রেখেছে, এরাই। এদের স্যালারি কিন্তু
অনেক যে স্যালারি বেশি হওয়া উচিত আমার মনে হয়, কারণ এরা স্যালারি ভালো, ক্যান্টিন আছে, এরা দেশের জন্য, দেশের গর্ব, আর্মি বলুন, এরা আমরা ঘুমিয়ে থাকি, এরা দেশ পাহারা দেয় নিশ্চয়ই। তবে আপনি যে কাজটা করছেন সেটা মহৎ আমি মনে করি। আমি আপনার বিকল্প এরকম ধরনের অর্গানাইজেশনের নাম বলতে চাই না, তাদের ওখানে বিরাট পয়সা নেওয়া হয়, কিন্তু আপনি 8,000 টাকা নেন, এবং 8,000 টাকা মানে হচ্ছে কি মাস গেলে 500 টাকা, কারণ তার মধ্যে জিএসটি ধরা রয়েছে, তার মানে 500 টাকা করে পার মান্থ, তা আবার সপ্তাহে 5 দিন করে ক্লাস নিচ্ছে, 5 দিন 6 দিন, এবং ইভেন যদি কোনো উইক স্টুডেন্ট থাকে তাদের জন্য আমি সব ডেলি 2টো করে ক্লাস, আমার ক্লাস নিয়ে আপত্তি নেই, সে যে 2টো ক্লাস করে আমরা বলবো না কেন ক্লাস করছো, আমার দরকার তার মানে যত তাড়াতাড়ি সে চাকরি পাবে, সেই জন্য তো কোচিং নামটা দিয়েছেন, তার তো ইনস্টিটিউট নাম দিতে পারতেন, যত কোচিং মানে হচ্ছে পর আরো পর, তাই তো কোচিং আমরা তো তাই দেখেছি। শঙ্করদার কোচিং, পড়াশোনা করতে হবে শঙ্করদা, এটা একদম মানে বাড়ির মতন, যদিও একটা ইনস্টিটিউটের মতো বিরাট ব্যাপার, তাহলে শঙ্করদা যেটা করছেন মানে কোচিংয়ের মতো, আয় পর ওটা বুঝিস নি কেন, দেখ ঠিক করে। বাড়িতে আমার ইনস্টিটিউট, আমার সামনে বাড়ি, পিছনে ইনস্টিটিউট। হ্যাঁ, তো সুতরাং এটা একটা চমৎকার ব্যাপার। এবং এটা কি আপনার এখান থেকে কত পাস করে কত চাকরি পেল? হিউজ স্টুডেন্ট, আমার 28 বছরে যে কত, মানে এমন কোনো মানে নিজেকে বড় বলছি না, এমন কোনো থানা নেই যেখানে আমার কোনো আমার মানে কয়েকটা করে স্টুডেন্ট নেই। এই 2017 সালে যে 18 সালে পরীক্ষাটা হলো এসআই পরীক্ষা, তারা এখন এসআই পরীক্ষা দিয়ে তারা এখন বিভিন্ন থানাতে ওসিতে কর্মরত। তারা যখন আমাকে ফোন করে, স্যার আমি অমুক থানা ওসি, আমার খুব ভালো লাগে শুনে। যখন পুজোর সময় যখন গাড়ি নিয়ে বেরোয়, নো এন্ট্রি থাকে, এই মাঝে এই কল্যাণী আইটি মোড়ে এটা হয়েছিল, তখন একজন এসআই, আমি জানি না, আমার মুখ মনে নেই, আমি কাজটা নাম বললাম, বলছি স্যার আপনি, আমার ভালো লাগলো, সঙ্গে সঙ্গে ওরা সিভিক দিয়ে পাশে ছিল, নো এন্ট্রি হলো। এটাই সবথেকে বড় ভালো লাগে। মানে আপনি দেখছেন চারিদিকে আপনার ছেলেরা সরকারি চাকরি, সবাইকে তো চিনতে পারি না, যখন যে 2010 সালে, 15 বছর আগে তার ফেস তো বদলে গেছে, কয়েক হাজার লাখের উপর ছেলে পুলে। মেয়েরা প্রচুর, আমার এখানে 200 মেয়ে আবাসিক থাকে। মেয়েদের জন্য আলাদা হোস্টেল করতে পারিনি এখনো পর্যন্ত, মেয়েদের জন্য খুব সিকিউর বাড়িতে আমরা রাখি। হ্যাঁ, যেখানে মেসের মতো আমাদের মেয়ে থাকে, কোনো রকম যদি মানে সিকিউর থাকবে। না সে তো আমার এমনিও 4-5 জন লোক থাকে, তারা কন্টিনিউ মোবাইল ঘাটছে না, পড়াশোনা করছে দেখে বেরোনোর জন্য। এই রে, না হলে দেখুন সবাই 100 জনের মধ্যে 5 জন তো বা 10 জন তো হবে, আমি কিছু করতে পারবো, ফাঁকি পাচ্ছে কিনা সেটা তবু যতটা পারি আমরা চেষ্টা করি। তারপরে না পড়লে তো দেখুন, যে চাকরি পায় না সে একটা না 4-5 চাকরি পায়, আর যে পায় না একটা পায় না, কেন? কারণ প্রিপারেশনে ঘাটতি। সেগুলো ধরেন। আমরা তো মক টেস্টে বুঝতে পারি যে কোন ছেলেগুলো একদম পুরো ভালো স্কোর করছে। প্রশ্ন করেন। আমাদের পড়ি এক্সাম ওরিয়েন্টেড, যে পরীক্ষা যে ধরনের আসবে সেই ওরিয়েন্টেড। যে কনস্টেবলের পরীক্ষা দেবে তাকে তো আমি বিশেষ স্ট্যান্ডার্ড পড়াবো না। আপনার তো সুনাম আছে আজকের পৃথিবীতে, আপনার এই এটা খুব গ্রেট কাজ করছেন। এবং আজকে হাতে সময় শেষ হয়ে এলো শঙ্করদার সঙ্গে, তার মধ্যে 4-5টা তো ফোনই হলো। দেখুন ফোন মানে এই দেখুন আমার পাশে এই ফোন নাম্বারে ফোন করুন, এই হেল্পলাইন। সরকারি চাকরি চান, শঙ্করদার এখান থেকে হাজার হাজার ছেলে মেয়েরা সরকারি চাকরি করছে এনার এখান থেকে পাশ করে। এবং মসলানপুর আজ ফেমাস কিন্তু ফর শঙ্করদার জন্য। এবং শঙ্করদা ইজ এ গ্রেট ম্যান, একটা চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন যে টোটাল ফিজ হচ্ছে কি 48,000 টাকা, তিনি নেবেন না 8,000 টাকা, অর্থাৎ পার মান্থ 500 টাকা করে। এবং আপনি চাকরিটি পেলে তবে ব্যালেন্স টাকাটা দেবেন। ভাই কী আছে ক্ষতি, আমি চাকরি পেলে তো দেড় মাসের মায়না আমার 40,000 টাকা, 1.5 মাস। সো ইটস এ ফ্যান্টাস্টিক প্রোগ্রাম, শুরু করলাম আজ থেকে। নেক্সট উইকে দেখা হবে আশা করি শঙ্করদার সঙ্গে। শঙ্করদার চলবে, আর আপনাদের সরকারি চাকরি পাইয়ে দেওয়ার জন্য নানান প্রশ্ন আমি শঙ্করদার কাছে করব। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।